আচ্ছা, যারা আপনারা লাইভে যুক্ত হচ্ছেন একটু রেসপন্স করবেন যে সবকিছু ঠিকঠাক দেখা যাচ্ছে কিনা এবং আমার কথা ক্লিয়ারলি শোনা যাচ্ছে কিনা। একটু সবাই রেসপন্স করবেন, ঠিক আছে? ওকে, সো আমরা একটু আমাদের পেজে চলে যাব। আপনারা যারা আপনাদের সাথে যারা এখনো আমাদের এই লাইভে যুক্ত হয় নাই, আপনারা অবশ্যই সবাইকে একটু মেনশন করে দিবেন যাতে সবাই লাইভে এখন যুক্ত হয়ে যেতে পারে। সো খুব দ্রুত একটু সবাইকে রেসপন্স করবেন, তারপরে হচ্ছে আমরা আমাদের আলোচনাতে চলে যাব। আমরা প্রথমত একটু লিঙ্কগুলো আমরা একটু শেয়ার করে দিচ্ছি যাতে সবাই আমাদের সাথে লাইভে যুক্ত হতে পারে। এবং আজকে আমরা চেষ্টা করব দুইটা বিষয় নিয়ে আলোচনা করার জন্য। নিউমেরিক্যাল এবং হচ্ছে লিনিয়ার প্রোগ্রামিং, এই দুইটা সাবজেক্ট নিয়ে আমরা এখানে একটু আলোচনা করার চেষ্টা করব। সো আমরা একটু আসি এখানে। আচ্ছা, একটু আপনারা সবাই একটু রেসপন্স করবেন যে আমার কথা ক্লিয়ারলি শোনা যাচ্ছে কিনা আর বোর্ড ক্লিয়ারলি দেখা যাচ্ছে কিনা। এই দুইটা প্রশ্নের উত্তর আপনারা সবাই একটু দেবেন। তারপরে হচ্ছে আমরা মূল আলোচনাতে চলে যাব। সো আমাদের আজকের আলোচ্য বিষয় হচ্ছে দুইটা সাবজেক্ট নিয়ে আলোচনা করা। যদি আমি বলেছিলাম একটা সাবজেক্ট নিয়ে আলোচনা করব, বাট চেষ্টা করব দুইটা সাবজেক্ট নিয়ে আলোচনা করার জন্য। আপনারা সবাই একটু রেসপন্স করবেন। আপনারা সবাই একটু রেসপন্স করবেন। আপনারা সবাই একটু রেসপন্স করবেন এবং সবাই এখনই লাইভে যুক্ত হয়ে যান। আমরা একটু লিঙ্কগুলো শেয়ার করে দিচ্ছি যাতে সবাই আমাদের সাথে লাইভে যুক্ত হয়ে যেতে পারে। সো দেখতে পাচ্ছি আমাদের লাইভে ইতোমধ্যে সবাই যুক্ত হয়ে যাচ্ছেন। আমরা আশা করি খুব দ্রুত আমরা সবাইকে নিয়ে লাইভে যুক্ত হয়ে যাব। ওকে, সো আমরা একটু আমাদের পেজে চলে যাচ্ছি। সবার আগে আপনারা আপনাদের প্রশ্নগুলো একটু বলবেন যে আপনাদের কার কি প্রশ্ন আছে, তারপর হচ্ছে আমরা আমাদের আলোচনাতে যাব। ঠিক আছে, আপনাদের কার কি প্রশ্ন আছে আপনারা একটু প্রথমত বলবেন, তারপরে হচ্ছে আমরা এখানে মূল বিষয় নিয়ে আলোচনা করব। ঠিক আছে, ওকে, সো আমরা একটু লাইভে যুক্ত হয়ে যাই। আপনাদের কার কি প্রশ্ন আছে আপনারা সবাই আগে আপনাদের প্রশ্নগুলো একটু করেন, তারপর আমরা সবার আনসার দেওয়ার চেষ্টা করব। মোতাসিম বিল্লাহ ভাই ঠিক আছে, আসমা ঠিক আছে, আকি আক্তার, জীবন বিশ্বাস অল ক্লিয়ার, ঠিক আছে। আচ্ছা, আপনাদের কারো কি কোনো প্রশ্ন নাই? যদি প্রশ্ন থাকে প্রশ্ন করেন, না হলে আমরা আমাদের আলোচনাতে চলে যাব। আপনাদের প্রশ্নগুলো যদি আপনারা আগে বলেন তাহলে আমার হচ্ছে আপনাদের জিনিসটাকে বোঝাতে সুবিধা হবে এবং আমরা খুব ইজিলি আমাদের বিষয়গুলো খুব দ্রুত আমরা এখানে আলোচনা করতে পারবো। আচ্ছা, ওকে, সো আপনাদের কারো কি এখানে কোনো প্রশ্ন নাই? একটু রেসপন্স করবেন ভাই, রেসপন্স না করলে কি ভালো লাগে বলেন তো? রেসপন্স করতে হবে তো। আচ্ছা, সো অল ক্লিয়ার, 10 কোয়েশ্চেন সলভ করে পাস হবে। নিউমেরিক্যাল এবং লিনিয়ারে 10টা কোয়েশ্চেন বলতে কোনো কোয়েশ্চেন নাই, আপনাকে এখানে বেসিক ক্লিয়ার রাখতে হবে। দেখেন আজকে এখানে আমরা যাই আলোচনা করি না কেন, এই প্রত্যেকটা কথার অর্থের মধ্যে আপনারা বেসিক শব্দটা পাবেন, অর্থাৎ বেসিক বিষয়টাকে ক্লিয়ার করা এখানে ম্যান্ডেটরি। আপনি যদি বেসিকটাকে ক্লিয়ার না করেন তাহলে অবভিয়াসলি ভালো রেজাল্ট করাটা পসিবল না এখানে। আচ্ছা, আপনাদের কারো কোনো প্রশ্ন নাই? গুড, তার মানে আপনারা সবাই সব পারেন, আমি ধরে নিলাম এটা যে আপনারা সবাই সব পারেন, আপনাদের কারো কোনো প্রশ্ন নাই। ওকে, ওকে,
আমি কিভাবে প্রিপারেশন নিব বুঝতে পারতেছি না। আচ্ছা, প্রথমত আপনারা আমাকে এইটা বলেন আমরা আগে কি নিয়ে আলোচনা করব? আমরা আগে নিউমেরিক্যাল নিয়ে আলোচনা করব, মানে নিউমেরিক্যাল নিয়ে আলোচনা করব নাকি লিনিয়ার প্রোগ্রামিং নিয়ে আলোচনা করব? লিনিয়ার প্রোগ্রামিং। বলেন আমরা কোন বিষয় নিয়ে আগে আলোচনা করব? সবাই রেসপন্স করেন। আপনারা রেসপন্স করলেই হচ্ছে আমরা কথাগুলো ক্লিয়ারলি শুনতে পাবো। একটু সবাই রেসপন্স করবেন। আগে আমরা কোন বিষয় নিয়ে আলোচনা করব? প্রথমত আমরা নিউমেরিক্যাল নিয়ে আলোচনা করব নাকি প্রথমে আমরা লিনিয়ার নিয়ে আলোচনা করব? একটু সবাই রেসপন্স করেন, তারপরে হচ্ছে আমরা আলোচনা করব। ওকে, এই কথা বলেন না কেন? কথা না বললে কি ভালো লাগে? আচ্ছা, কি একটা অবস্থা। ওকে, নিউমেরিক্যাল না? ওকে, তো চলুন আমরা প্রথমত নিউমেরিক্যাল নিয়ে আলোচনা করি। আপনারা একটু মন দিয়ে আমার কথাগুলো শুনবেন। আপনারা যদি মন দিয়ে কথাগুলো শুনেন তাহলেই শুধু বুঝতে পারবেন, অন্যথায় কিন্তু আপনারা কিছুই বুঝতে পারবেন না। প্রথমত আপনার হচ্ছে এখানে মন দিয়ে কথা শোনা খুবই গুরুত্বপূর্ণ, মন দিয়ে কথাগুলো শুনতে পাবেন। আচ্ছা, তার আগে বলেন এখানে আমাদের স্ক্রিনে যা 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 আছে আপনারা কি দেখতে পাচ্ছেন? স্ক্রিনে যা যা আছে আপনারা কি দেখতে পাচ্ছেন? বোঝা যাচ্ছে না কেন? এই স্ক্রিন থেকে আপনারা দেখতে পাচ্ছেন? একটু রেসপন্স করেন ফার্স্টলি, তারপর হচ্ছে আমরা আলোচনা করব। হ্যাঁ, কিছু ম্যাথের সলিউশন দিতে পারি, অবশ্যই আমরা সলিউশন দিব। এই স্ক্রিনটাকে আমরা ক্লিয়ারলি দেখতে পাচ্ছি কিনা একটু রেসপন্স করবেন সবাই। নিউমেরিক্যাল, ওকে, আমরা নিউমেরিক্যাল কনসেপ্টটা বুঝতে পেরেছি, বাট এইটা বলেন যে এই পেজটাকে আমরা ক্লিয়ারলি দেখতে পাচ্ছি কিনা, হ্যাঁ অথবা না, একটু রেসপন্স করেন। রেসপন্স না করলে তো কথা বলা যাবে না, তাই না? একটু রেসপন্স করেন। ওকে, দেখা যাচ্ছে। ওকে, সো আমরা আমাদের মূল আলোচনা শুরু করি। ঠিক আছে, সো প্রথমত হচ্ছে দেখেন আমরা একটু এখানে আসি। ওকে, এখন প্রথমত আমি কয়েকটা কথা আপনাকে বলি, আপনারা একটু মন দিয়ে শুনবেন। নিউমেরিক্যাল এবং লিনিয়ার প্রোগ্রামিং এই দুইটা সাবজেক্টের মধ্যে কিছু প্রবলেম আছে, মানে কিছু সমস্যা আছে, যে সমস্যাগুলোর জন্য আমাদের পরীক্ষা অনেক সময় খারাপ হয়। তার মধ্যে অন্যতম হচ্ছে আনসার। দেখেন, আপনার নিউমেরিক্যালে এবং লিনিয়ারে আপনার যে প্রবলেমগুলো আসবে বা যে গাণিতিক সমস্যাগুলো আপনাদের আসবে এইগুলা, আচ্ছা প্রথমত আমরা এটাকে একটু ঠিক করে নিচ্ছি। একটু আমরা সময় চেয়ে নেব এখানে, এখান থেকে। ওকে, সো আমরা এই পেজটাকে ওপেন করব। ওকে, এটা তো এভাবে ওপেন হচ্ছে না। আচ্ছা, ওয়ান বাই ওয়ান পেজ কিভাবে ওপেন করতে হয়? এটা তো বড় হয়ে গেল। রাইট, এখন ঠিক আছে, ঠিকই তো ছিল। এটা ধরো বিরাট সমস্যা, এখানে এটাকে ডান দিকে নিয়ে আসবো কিভাবে? আচ্ছা থাক, এভাবেই থাক। আচ্ছা, আমরা এই ফাইলটাকে আবার একটু ওপেন করি। আমরা একটু সময় চেয়ে নিচ্ছি আপনাদের কাছ থেকে, ভাই কি সমস্যা এটা? স্ক্রিন একটা একটা করে ওপেন হচ্ছে না কেন? আচ্ছা, এটাকে ফুল স্ক্রিনে কিভাবে আনবো একটু বলেন তো? এটাকে ফুল স্ক্রিনে কিভাবে আনবো? হচ্ছে না। নরমাল
1/1 হচ্ছে না। আচ্ছা, আপনারা যারা খুব ভালো কম্পিউটার জানেন একটু বলবেন তো এইটাকে ঠিক করব কিভাবে? এটা তো ওপেন হচ্ছে না। এটাকে ঠিক করার ওয়েটা কি? এটাকে তো বড় করা যাচ্ছে না। ও, এখন মেবি হবে। রাইট। কি সমস্যা রে ভাই? এই তো বিরাট ঝামেলায় পড়লাম দেখা যাচ্ছে। আচ্ছা, আমি একটু সময় চেয়ে নিচ্ছি আপনাদের কাছ থেকে, একটু সময় চেয়ে নিচ্ছি। এইটার আবার কি হলো? আচ্ছা, আমরা একটু একটু সময় চেয়ে নিচ্ছি আমি আপনাদের কাছ থেকে। আচ্ছা, 1 মিনিট। আমার এই ফাইলটাকে আমি সোজা করে ওপেনই করতে পারতেছি না, খুবই হতাশাজনক বিষয়। আচ্ছা, আপনারা আপনারা কেউ কেউ পারেন এটা? আমি একটু লাইভটা দেখি। মার্চে যান। আচ্ছা, মার্চ। এখানে মার্চ তো দেখাচ্ছে না ভাই, সমস্যা তো হচ্ছে এখানে। আচ্ছা, এই যে দেখেন, এই ফাইলটা ওপেন করলাম, এই হচ্ছে ওপেন করলাম। টুলসে তো না অবশ্যই। কি এক ঝামেলার মধ্যে পড়লাম রে ভাই এটা নিয়ে। আচ্ছা, মার্জ কোথায় একটু বলেন তো? টুলস, ভিউতে তো মার্জ নাই। কলাম আকারে নির্বাচন করুন, বাট আমি তো কলামই পাচ্ছি না, নির্বাচন কিভাবে করব? এইটা কি হলো? আচ্ছা, আমি একটু সময় চেয়ে নিচ্ছি, ঠিক আছে? আমি বিষয়টার জন্য আসলে আন্তরিকভাবে দুঃখিত। মেবি নাও ওকে। যতটুকু বোঝা যাচ্ছে ততটুকু দিয়ে আমি কাজ চালিয়ে দিচ্ছি, ঠিক আছে? আচ্ছা, এখন লেখাগুলো কি দেখা যায়? একটু দেখেন তো, নাকি আরো জুম করব? লেখাগুলো দেখা যাচ্ছে না? আই হোপ নাও ক্লিয়ার। ওকে, আমি মনে হচ্ছে এখন ঠিক আছে, তাই না? ওকে, এখন ঠিক আছে। ওকে, 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 আপনাদের সময় নষ্ট করার জন্য আমি আন্তরিকভাবে দুঃখিত। এখন একটু ক্লিয়ারলি দেখা যাচ্ছে কিনা জাস্ট একটু বলেন, তাহলে আমরা আলোচনা শুরু করে দিব। এখন কি স্ক্রিনটা দেখা যাচ্ছে কিনা একটু বলেন। এখন কি স্ক্রিন আমরা দেখতে পাচ্ছি? দেখা যায়। ওকে, তাহলে আমরা আলোচনা শুরু করি। আপনাদের আমি অলরেডি অনেক সময় নষ্ট করে ফেলেছি, আর নষ্ট করব না। ওকে, 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 ওকে। তো দেখেন, প্রথমত হচ্ছে আমি যেটা প্রথমে বলেছিলাম যে নিউমেরিক্যাল এবং লিনিয়ার এই দুইটার ক্ষেত্রে আপনার আনসারে অবশ্যই ফোকাস দিতে হবে। আপনার আনসার যদি অ্যাকুরেট না আসে, তাহলে আপনার মোটামুটি ফুল মার্কসটাই কাটা যাওয়ার একটা পসিবিলিটি থেকে যাবে। দ্যাটস ওয়াই আপনাকে আপনার যে কোয়েশ্চেনটা থাকবে সেইটা একেবারে প্রপারলি আপনাকে আনসার করতে হবে, এবং প্রপারলি আপনার আনসারটা আসতেও হবে। যদি আপনার অ্যাকুরেট আনসার না আসে, সেক্ষেত্রে মার্কস বাদ যাওয়ার সম্ভাবনা থাকবে, ঠিক আছে? তারপরে দেখেন,
তারপর হচ্ছে দেখেন, তারপরে হচ্ছে আপনার নিউমেরিক্যাল, একটু লক্ষ্য করি আমরা নিউমেরিক্যাল। এই নিউমেরিক্যালে আপনার 50% থাকবে থিওরাম, 50% থাকবে থিওরাম এবং 50% থাকবে ম্যাথ। 50% থিওরাম এবং 50% থাকবে ম্যাথ, ঠিক আছে। এবং প্রত্যেকটা থিওরামের সাথে ওই থিওরাম রিলেটেড একটা গাণিতিক সমস্যা থাকতে পারে। ফর এক্সাম্পল, আমরা একটু কথাগুলো মন দিয়ে আগে শুনবো। ফর এক্সাম্পল, মনে করেন আপনার কাছে কি আছে, মনে করেন 10 নম্বর প্রশ্ন। তো 10 নম্বর প্রশ্নতে আপনার আসলো, আমরা যদি একটু আমাদের এখানে আসি, তো মনে করেন আসলো যে বায়োসেকশন মেথড, ঠিক আছে। আপনারা সবাই একটু মন দিয়ে কথাগুলো শুনবেন। বায়োসেকশন মেথড, এই পদ্ধতিটি বর্ণনা করার জন্য, এইটা মনে করেন 10-এর কোতে আসলো, 10-এর কোতে আসলো, এইটা কোথায় আসলো, 10-এর কোতে আসলো, ঠিক আছে। আর 10-এর খতে মনে করেন বায়োসেকশন মেথড রিলেটেড একটা গাণিতিক সমস্যা অথবা নিউটন র্যাপসন মেথড রিলেটেড একটা গাণিতিক সমস্যা বা ওই টাইপের একটা সমস্যা এখানে দেয়া থাকবে, যেখানে দুইটাই মিলে হচ্ছে আপনার মার্কস হচ্ছে 10। তার মানে নিউমেরিক্যালে দেখবেন গ বিভাগের মধ্যে অলমোস্ট 70% কোয়েশ্চেনের মধ্যে 2টা করে প্রশ্ন থাকবে এবং 2টা প্রশ্নের কিন্তু আপনাকে আনসার দিতে হবে। এবং এই যে আনসারগুলো, বিশেষ করে এই নিউমেরিক্যালের যে গাণিতিক সমস্যাগুলো আছে, এইটার যে আনসারগুলো, এগুলো কিন্তু ডেফিনেটলি অ্যাকুরেট আনসার হতে হবে। আপনার যদি আনসার 19-20 হয়, সেক্ষেত্রেও কিন্তু আপনার মার্কস কাটা যাওয়ার একটা পসিবিলিটি থেকে যাবে। সো আনসার অ্যাকুরেট হওয়া বাধ্যতামূলক। আর তার মানে নিউমেরিক্যালি আপনি থিওরামটাকেও বাদ দিতে পারবেন না বা ম্যাথমেটিক্যাল প্রবলেমগুলোকে আপনি বাদ দিতে পারবেন না। আপনি ফুল মার্কস আনসার করতে চাইলে দুইটাতেই আপনাকে ফোকাস করতে হবে। তো নিউমেরিক্যালের এই হচ্ছে মূল বিষয়। এখন আসেন আমরা যদি চিন্তা করি এখন লিনিয়ার প্রোগ্রামিং, আচ্ছা লিনিয়ার প্রোগ্রামিং নিয়ে আমরা একটু পরে আলোচনা করি। আপনাদের প্রশ্নগুলো আমি একটু দেখে নিচ্ছি। আচ্ছা, তাহলে আমরা এখন নিউমেরিক্যালের সাজেশন, আচ্ছা আমরা কি নিউমেরিক্যালের সাজেশনটা নিয়ে আগে আলোচনা করব নাকি এই লিনিয়ার প্রোগ্রামিং এর বিষয়গুলো আমরা একটু আলোচনা করে ফেলবো? একটু সবাই রেসপন্স করবেন কাইন্ডলি। নিউমেরিক্যালটা নিয়ে আগে আমরা আলোচনা করব নাকি লিনিয়ার নিয়ে আগে আপনাদের একটু আমি ধারণা দেব, একটু আপনারা জানান। যেগুলো কোয়েশ্চেন দিবেন ওইগুলোর সলিউশন পেজে দিলে ভালো হতো। সব কোয়েশ্চেনের সমাধান দেওয়া তো পসিবল না, বাট যতটুকু পারা যায় আই উইল ট্রাই মাই বেস্ট। আমি আমার সর্বোচ্চটা আপনাদেরকে দেওয়ার চেষ্টা করব। এখন আপনারা বলেন, আগে আমরা নিউমেরিক্যালের সাজেশন নিয়ে আলোচনা করব নাকি লিনিয়ার প্রোগ্রামিং নিয়ে প্রাথমিক ধারণা দেব আপনাদেরকে? একটু কাইন্ডলি বলবেন, খুব দ্রুত আপনারা একটু রেসপন্স করেন। আপনার রেসপন্সের উপর ভিত্তি করে আমরা হচ্ছে সামনে আগাবো। প্লিজ সবাই রেসপন্স করেন। আপনারা যদি রেসপন্স না করেন তাহলে তো কথা বলতে ভালো লাগে না, ঠিক আছে। সবাই একটু রেসপন্স করেন, তারপরে আমরা আলোচনা শুরু করে দেব। লিনিয়ারটা একটু দেখান, এলপি নিয়ে ধারণা দেন। আমরা দুইটাই নিয়ে আজকে আমরা আলোচনা করার চেষ্টা করব, দুইটা নিয়ে আমরা একটু আলোচনা করব আজকে। আচ্ছা একটা একটা করে আমরা শেষ করি, ঠিক আছে। আচ্ছা, আমরা নিউমেরিক্যালের প্রথমত সাজেশনটাকে এখানে আমরা একটু আলোচনা করার চেষ্টা করব। নিউমেরিক্যালের কোন প্রশ্নগুলো আপনাদের জন্য বেশি গুরুত্বপূর্ণ? প্রথম বিষয় হচ্ছে এই যে দেখেন f of x = 0 সমীকরণের একটি আসন্ন মূল নির্ণয় করার জন্য বায়োসেকশন মেথড। এখানে আপনাকে মনে রাখতে হবে এই যে বায়োসেকশন মেথড, এই বায়োসেকশন মেথড বা দ্বিবিভক্তি পদ্ধতির যে থিওরামটা, এইটা এবার পরীক্ষাতে আসবে, মানে মোটামুটি 100% বলা যায়, ঠিক আছে। এই থিওরামটা খুবই 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 গুরুত্বপূর্ণ। এবং আরেকটা হচ্ছে ফিক্সড পয়েন্ট ইটারেশন মেথড, এই যে দুইটা থিওরাম আমরা দেখতে পাচ্ছি, এই দুইটা থিওরাম থেকে একটা তো ভাই 100% আসবে, বাট আমি মনে করি একটা না, এই দুইটাই আপনাদের পরীক্ষাতে আসবে। সো এই দুইটা থিওরাম মাস্ট বি আপনাদেরকে পড়তে হবে, দুইটাই আপনারা আশা করি কমন পাবেন, ঠিক আছে। এবং এই দুইটা রিলেটেড যে গাণিতিক সমস্যাগুলো আছে সেইগুলোতে আপনাকে বেশি ফোকাস দিতে হবে। সেক্ষেত্রে দেখেন আমি এখানে কিছু গাণিতিক সমস্যা দিয়ে রেখেছি, আমরা একটু দেখি এগুলা। দেখেন প্রথম বিষয় হচ্ছে এখানে বায়োসেকশন মেথডের এই যে প্রশ্নটা 2021 সালে এসেছিল, খুবই গুরুত্বপূর্ণ। তারপর হচ্ছে ফলস পজিশন, এই দুইটা প্রশ্ন একটু দেখেন, এই দুইটাই হচ্ছে 21 সালে এসেছিল। মজার বিষয় হচ্ছে ফলস পজিশন মেথড,
এই থিওরামটাও কিন্তু 21 সালে এসেছিল। আবার বায়োসেকশন মেথড রিলেটেড থিওরামও এসেছে, এটা হচ্ছে বায়োসেকশন মেথড। এই বায়োসেকশন মেথডের থিওরামটাও পরীক্ষাতে এসেছে, গাণিতিক সমস্যাটাও পরীক্ষাতে এসেছে 2021 সালে। এবং পরীক্ষাতে সাধারণত এরকমই আসে যে আপনাদের এই দুইটা মেথড এবার মোস্ট ইম্পর্টেন্ট, বায়োসেকশন মেথড এবং ফলস পজিশন মেথড। সো এই দুইটা রিলেটেড যে গাণিতিক সমস্যাগুলো আছে সেইগুলোতে বেশি ফোকাস দিবেন, সো এরকম আরো কিছু কোয়েশ্চেন এখানে আছে, আপনারা এগুলো দেখবেন। জাস্ট নিয়মগুলোতে আপনাকে ফোকাস করতে হবে, ওকে। তারপর দেখেন আমরা একটু আসি নিচে। আচ্ছা, এখানে একটু আমরা দেখেন এখানে কি বলেছে। এখানে হচ্ছে এই যে প্রশ্নটা দেখেন 2020-এর প্রশ্ন, ওটা খুবই গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন পড়তে হবে। তারপর দেখেন এই যে আপনার ফিক্সড পয়েন্ট নির্দিষ্ট বিন্দু পুনরাবৃত্তি পদ্ধতি বা ইটারেশন মেথডটা আপনাকে পড়তে হবে। এখানে একটা বিষয় আমি বলে রাখি, এই টাইপের যে প্রবলেমগুলো আছে, অর্থাৎ এক চলক বিশিষ্ট সমীকরণ জোটের সমাধান নির্ণয় করা রিলেটেড যে গাণিতিক সমস্যাগুলো আছে, সেইগুলোর আনসার যদি অ্যাকুরেট না হয় আপনার মার্কস কনফার্ম কাটা যাবে, 100% অ্যাকুরেট আনসার আসতে হবে। তারপর দেখুন নিউটনের অন্তঃপতন সূত্র, তার মানে এখানে আপনাকে নিউটনের ফরওয়ার্ড ইন্টারপোলেশন ফর্মুলা এবং নিউটন ব্যাকওয়ার্ড ইন্টারপোলেশন ফর্মুলা, এই দুইটার থিওরাম আপনাকে পড়তে হবে। এবং এখান থেকে আশা করি আপনারা একটা 100% পাবেন, ঠিক আছে। নিউটনের মানে এটা হচ্ছে নিউটনের ফরওয়ার্ড ইন্টারপোলেশন ফর্মুলা, নিউটনের শুধু ফরওয়ার্ড ইন্টারপোলেশন ফর্মুলা, এটা খুবই গুরুত্বপূর্ণ। ওকে, তারপর দেখেন আপনার ব্যাকওয়ার্ড ইন্টারপোলেশন ফর্মুলা, মানে ফরওয়ার্ড এবং ব্যাকওয়ার্ড এই দুইটা থেকে আপনারা একটা পেয়ে যাবেন, আমরা এটা আশা করি। সো এখানে আপনাকে একটু বেশি ফোকাস দিতে হবে, এখানে আসলে ফোকাস দেওয়ার কোনো বিকল্প নাই, ঠিক আছে। এটাকে আমরা একটু বড় করি, একটু বড় করলে আপনাদের দেখতে সুবিধা হবে মেবি। তাকে একটু এসআইতে আনলে ভালো হয়। ওকে, আচ্ছা, এখন আমরা আসি, এখানে কিছু গাণিতিক সমস্যা দেওয়া আছে যে নিউটনের ফরওয়ার্ড নিউটন ব্যাকওয়ার্ড রিলেটেড যে গাণিতিক সমস্যাগুলো আছে, আপনাকে শুধু হয় নিয়ম দেখতে হবে। এখন আপনাকে আমি কি বলবো, আপনাকে যদি আমি বলি যে এই প্রশ্নটা পড়ে যান আপনি এটা 100% পরীক্ষাতে পেয়ে যাবেন, এটা কোনো অবস্থাতেই বলা যাবে না, কারণ এইখানে আপনাকে শুধু নিয়মগুলোতে ফোকাস করতে হবে এবং এই নিয়মগুলোই আপনাকে ভালো করে দেখতে হবে, ঠিক আছে। আচ্ছা, তারপর আমরা একটু নিচে যাই। কোথায় গেল রে ভাই, এইটা তো আর বড় জ্বালা। আচ্ছা, এখানে আমরা দেখতে পাচ্ছি, দেখেন এখানে কিছু থিওরাম আছে যেগুলো খুবই গুরুত্বপূর্ণ। প্রথমত হচ্ছে ল্যাগ্রাঞ্জ ইন্টারপোলেশন ফর্মুলা এবং ল্যাগ্রাঞ্জ ইন্টারপোলেশন ফর্মুলা নিয়ে এই যে সমস্যা, এই দুইটা থেকে আমরা আশা করি একটা 100% পাবেন, অর্থাৎ ল্যাগ্রাঞ্জের ইন্টারপোলেশন ফর্মুলা এবং ল্যাগ্রাঞ্জ ইন্টারপোলেশন ফর্মুলা ব্যবহার করে আমরা যে এই যে অংশটা √155 এটার মান নির্ণয় করা খুবই গুরুত্বপূর্ণ। সো এই দুইটা প্রশ্ন আপনাকে একটু ভালো করে এবং গুরুত্ব দিয়ে পড়তে হবে, ঠিক আছে। তারপর যদি আমরা একটু নিচে যাই, এটা এইদিকে চলে আসলো। কি এক ঝামেলায় পড়লাম রে ভাই এটা নিয়ে। আচ্ছা, এটাকে আমরা দেখতে পাচ্ছি, দেখেন তো এই অংশগুলো দেখা যাচ্ছে না? অবশ্যই দেখা যাচ্ছে, আমি আশা করি দেখা যাচ্ছে। আচ্ছা, এখানে তিনটা থিওরাম আছে, একটা হচ্ছে সাধারণ যুগজীকরণ সূত্র, এইটাকে আবার বর্গীকরণ সূত্র বলা হয়, সাধারণ বর্গীকরণ সূত্র বলা হয়। খুবই গুরুত্বপূর্ণ, স্কিপ করার কোনো সুযোগ নাই, ঠিক আছে। তারপর হচ্ছে আপনার সিম্পসন 1/3 রুল, সিম্পসন 3/8 রুল। আমি আপনাকে আমি লিখিত ভাবে দিয়ে দিচ্ছি, এই তিনটা থেকে আপনারা দুইটা প্রশ্ন 100% পাবেন। এবং এই চ্যাপ্টার থেকে, অর্থাৎ নিউমেরিক্যাল ইন্টিগ্রেশন যে চ্যাপ্টার আছে, এই চ্যাপ্টার থেকে আপনারা 1 থেকে 2টা গাণিতিক সমস্যাও কিন্তু পাবেন, 1 থেকে 2টা গাণিতিক সমস্যাও কিন্তু পাবেন। তার মানে এই চ্যাপ্টার থেকে, অর্থাৎ নিউমেরিক্যাল ইন্টিগ্রেশন যে চ্যাপ্টার আছে, এই চ্যাপ্টার থেকে আপনারা আমরা আশাবাদী যে আপনারা 24 থেকে 30 মার্কস কমন পাবেন,
24 থেকে 30 মার্কস কমন পাবেন আমরা আশা করি। এতটুকু পর্যন্ত আপনাদের ক্লিয়ার কিনা একটু বলবেন। দশমিকের পর কয় ঘর পর্যন্ত নিব, যদি বলে দেয় তাহলে আপনি যত ঘর পর্যন্ত বলবে। দেখেন আমরা আমাদের হিসাবের সুবিধার জন্য আমরা যেটা সাধারণত করে থাকি, মনে করেন আপনার পরীক্ষাতে যদি বলে যে আপনি 3 দশমিক স্থান পর্যন্ত মান নির্ণয় করেন 3 দশমিক পর্যন্ত, তাহলে আপনি অঙ্ক করবেন 4 দশমিক পর্যন্ত এবং আনসার লেখার সময় 3 দশমিক পর্যন্ত লিখবেন। কারণ আমরা যখন কোনো একটা ভ্যালু লিখি তখন যদি চতুর্থ ঘরে 5 অথবা 5 থেকে বেশি হয় তাহলে তৃতীয় ঘরে কিন্তু 1 যোগ হয়। এই জন্য আপনাকে যত দশমিক পর্যন্ত বলবে তার থেকে 1 দশমিক আপনি বেশি লিখবেন, মানে 1 ঘর বেশি ক্যালকুলেশন করার সময় লিখবেন, আনসারের সময় 3 দশমিক পর্যন্ত দিবেন। আর যদি স্পেসিফিক ভাবে কোনো কিছু মেনশন না করে দেয় সেক্ষেত্রে 3 দশমিক পর্যন্ত দেওয়াটা স্ট্যান্ডার্ড। আরেকটা বিষয় হচ্ছে আপনি যত বেশি দশমিকের পর যত বেশি ঘর নিবেন আপনার আনসার তত বেশি অ্যাকুরেট হবে। ফর এক্সাম্পল, আপনি যদি দশমিকের পরে 2 ঘর নেন তাহলে আপনার আনসারটা যেভাবে আসবে, দশমিকের পরে যদি আপনি 5 ঘর নেন তাহলে আনসার কিন্তু সেম আসবে না, এখানে 19-20 পার্থক্য কিন্তু থাকবে। সো যত বেশি নেওয়া যায় দশমিকের পরে আনসার তত অ্যাকুরেট আসে, তবে তত বেশি কমপ্লিকেটেড হয়ে যায়, কারণ মানগুলো বড় বড় হয়ে যায়, ক্যালকুলেশন করতে আমাদের অনেক অসুবিধা হয়। ওকে, এখানে অঙ্ক দেখেন আমাদের যেগুলা দেয়া আছে সেগুলো জাস্ট একটু দেখে নেবেন, অঙ্ক আমরা আশা করি হয়ে যাবে, আশা করি হয়ে যাবে। আচ্ছা, এখন পরের পেজটাকে আমি কোথায় পাবো, এটা তো আরো বড় ঝামেলা। আচ্ছা ঠিক আছে, ওকে। সো আমরা এখান থেকে একটু দেখি। সো এখানে এখানে আরো কিছু প্রশ্ন আছে, এখানে আরো কিছু প্রশ্ন আছে, তার মধ্যে গুরুত্বপূর্ণ যে প্রবলেমগুলো আছে তার মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে প্রথম ক্রমের সাধারণ অন্তরক সমীকরণ সমাধানের জন্য যে দ্বিমাত্রিক রাঞ্জি-কোট্টা পদ্ধতি। আপনাকে মনে রাখতে হবে এই যে রাঞ্জি-কোট্টা পদ্ধতি, এটাকে আবার অনেকে রাঞ্জি-কোত্থা পদ্ধতিও বলে থাকে। রাঞ্জি-কোত্থা পদ্ধতি এইটার গাণিতিক সমস্যা যদি পরীক্ষাতে আসে তাহলে এই থিওরামটা আসবে না, যদি থিওরামটা আসে তাহলে গাণিতিক সমস্যা আসবে না। সহজ বিষয় হচ্ছে এইটার ক্ষেত্রে গাণিতিক সমস্যা অথবা থিওরাম দুইটার মধ্যে একটা আসবে। সো এইটা খুবই গুরুত্বপূর্ণ, এখান থেকে আপনারা 100% 10 মার্কস পাবেন, 100% 10 মার্কস পাবেন। ভাগ্য ভালো থাকলে এই চ্যাপ্টার থেকে আপনারা 20 মার্কসও পেয়ে যেতে পারেন, শুধু এই একটা সিঙ্গেল চ্যাপ্টার থেকে। সেখানে আমি কয়েকটা গাণিতিক সমস্যা দিয়েছি, দেখেন 3টা প্রশ্ন দিয়েছে, আশা করি এই 3টা প্রশ্ন থেকে একটা চলে আসবে, যদি নাও আসে তারপরও আপনারা আনসার করতে পারবেন যদি আপনারা নিয়মগুলাকে ঠিকভাবে বুঝে থাকেন। ওকে, তারপরে আমরা একটু নিচে আসি। আচ্ছা, এই যে দেখেন উৎপাদকায়ন পদ্ধতি, এই উৎপাদকায়ন পদ্ধতিটা নিয়ে আমরা একটু আলোচনা করি। এই যে দেখেন এখানে একটা উৎপাদকায়ন পদ্ধতি দেয়া আছে, আমরা একটু উৎপাদকায়ন পদ্ধতিটা নিয়ে আলোচনা করি। দেখেন এই যে উৎপাদকায়ন পদ্ধতি অর্থাৎ ফ্যাক্টরাইজেশন মেথড, যে রৈখিক সমীকরণ জোট সমাধানের জন্য উৎপাদকায়ন পদ্ধতি, এই ফ্যাক্টরাইজেশন মেথড প্রতি বছর আসে। তো এই টপিকস থেকে অর্থাৎ এই থিওরামটা দেখেন যেহেতু 21-এ এসেছে, সো এই থিওরামটা আসার পসিবিলিটি বেশি। এইটা থেকে আপনি 100% 10 মার্কস পাবেন। এখানে 1-2টা প্রশ্ন দেয়া আছে, এইগুলো পড়লে আপনারা 10 মার্কস 100% পাবেন। মানে বড় প্রশ্নের জন্য এইগুলো পরীক্ষাতে আসলে ওইগুলোর সাথে কোনো লেস থাকবে না, কখনোই মানে আপনার উৎপাদকায়ন পদ্ধতির সাথে একই সাথে আর একটা গাণিতিক সমস্যা দিবে না। আবার আপনার যে রাঞ্জি-কোট্টা পদ্ধতি আছে ওইটার সাথে আপনার কোনো গাণিতিক সমস্যা দিবে না, যে কোনো একটা আসবে, কারণ এগুলো অনেক বড় বড় প্রশ্ন। তো আশা করি বুঝতে পেরেছি। আচ্ছা, আমরা একটু বাকি প্রশ্নগুলো আমরা একটু দেখি, আপনাদের প্রশ্নগুলোর আনসার একটু দেই। যে ম্যাথগুলো ফলস পজিশন আছে ওইগুলা কি নিউটন র্যাপসন ইটারেশন মেথডে করব? না, আপনি আপনার যেভাবে আছে সেভাবেই করেন, পরীক্ষাতে যেভাবে আসবে আপনি সেভাবে দিয়ে আসবেন, দ্যাটস মানে ক্লিয়ার। এইটাই জাস্ট মনে রাখবেন, আর মোটামুটি খুব বেশি একটা চেঞ্জ হয়ে আসে না, তবে নতুন নতুন প্রশ্ন কিন্তু পরীক্ষাতে আসতে পারে। যে ম্যাথগুলো ওকে, দশমিকের পর 4 ঘরের পর ডিজিট আর না মিলে তাহলে কি কোনো সমস্যা হবে? আপনার যদি প্রশ্ন বলে 5 দশমিক পর্যন্ত তাহলে 5 দশমিক পর্যন্ত মিলতে হবে, যদি 4 দশমিক পর্যন্ত বলে তাহলে 4 দশমিক, 3 দশমিক বললে 3 দশমিক, মানে প্রশ্নে যতটুকু উল্লেখ থাকবে সেই অনুযায়ী হচ্ছে আপনাকে সমাধান করতে হবে, এইটাই হচ্ছে এখানে মূল বিষয়। সিমসন 1/3, সিমসন 3/8 ম্যাথগুলো এইচ এর মান বলে না দিলে সবসময় 6 নিব, রাইট?
তসিবা আহমেদ আবু বলছেন, এটা খুবই সুন্দর একটা প্রশ্ন করেছেন আপনি। আমাদের নিউমেরিক্যাল ইন্টিগ্রেশন যে চ্যাপ্টারটা আছে, নিউমেরিক্যাল ইন্টিগ্রেশনের ক্ষেত্রে যদি আপনাকে কোনো ভ্যালু উল্লেখ না করে দেয়, এইচ এর ভ্যালু, তাহলে এই ভ্যালুটাকে আমরা নিজে ধরে নিব। সেক্ষেত্রে আমরা এইচ এর ভ্যালুটাকে আমরা নিজে ধরে নিব, ঠিক আছে, ধরে আমরা সেটাকে সমাধান করব, ওকে। আচ্ছা, এখানে উৎপাদন পদ্ধতির কিছু ম্যাথ দেয়া আছে, আপনারা এগুলো একটু দেখতে পারেন, এগুলো খুবই গুরুত্বপূর্ণ। আচ্ছা, তারপরে দেখেন এখানে দেখেন এই যে গাউস সাইডেল যে পুনরাবৃত্তি পদ্ধতি এবং হচ্ছে আপনার আইগেন মান নির্ণয় করার জন্য যে পুনরাবৃত্তি পদ্ধতি, এই দুইটা পদ্ধতি থেকে একটা পদ্ধতির থিওরাম 100% পরীক্ষাতে আসবে, একটা থিওরাম 100% পরীক্ষাতে আসবে। এবং এই যে বৃহৎ আই, এটা হচ্ছে পাওয়ার মেথড, এটাকে আমরা বলতে পারি, এইটাকে আবার আমরা বলতে পারি পাওয়ার মেথড বা শক্তি পদ্ধতি, সো এখানে পাওয়ার মেথডটাকে একটু ভালো করে আপনাকে পড়তে হবে, আর এই পাওয়ার মেথড থেকে গাণিতিক সমস্যা পরীক্ষাতে 100% আসবে। এইটা যদি পরীক্ষাতে আসে আপনার বৃহৎ আইগেন মান নির্ণয় করার জন্য পাওয়ার মেথড, তাহলে এইটার সাথে গাণিতিক সমস্যাও আসতে পারে, কারণ এগুলো বড় হলেও সহজ এবং কম সময়ের মধ্যে সমাধান করা যায়। আচ্ছা, আমরা মোটামুটি শেষের দিকে চলে এসেছি। সো এই ছিল আমাদের সাজেশন, আর নাই, এই ছিল আমাদের সাজেশন। এখানে পাওয়ার মেথড রিলেটেড বেশ কিছু গাণিতিক সমস্যা দেয়া আছে, আপনারা এগুলো একটু দেখে নেবেন। আচ্ছা, এটাই প্রচুর প্যারা দিচ্ছে ভাই, এটা আমি আর ওপেন করতেছি না, কি এক সমস্যা। আচ্ছা, ঠিক আছে, আপনারা বলেন আপনাদের নিউমেরিক্যাল নিয়ে আর কারো কি কোনো প্রশ্ন আছে কিনা, নিউমেরিক্যাল অ্যানালাইসিস নিয়ে আপনাদের আর কারো কোনো প্রশ্ন আছে কিনা। গাউস অপসারণ আসবে না, দেখেন গাউস সাইডালটা হচ্ছে বেশি গুরুত্বপূর্ণ, আপনি চাইলে গাউস অপসারণটাও পড়তে পারেন, কোনো সমস্যা নাই, ঠিক আছে। শুধু সাজেশনের গুলো করবো না, নিয়মগুলো দেখবো ভাই। এই নিউমেরিক্যাল এবং লিনিয়ার এই দুইটাতে আপনি সাজেশন চিন্তা করে লাভ নাই, এখানে জাস্ট আমি আপনাদেরকে একটু সাপোর্ট দেওয়ার জন্য একটু আলোচনা করছি, বাট আপনাকে মূল বিষয়ে হচ্ছে ফোকাস দিতে হবে নিয়মের মধ্যে, অর্থাৎ আপনাকে নিয়মটা ভালো করে পড়তে হবে, মানে শেষ কথা এইটাই ভাই। যদি আপনি নিয়মটাকে ভালো করে না পড়েন, নিয়মে ফোকাস ভালো করে না দেন, তাহলে আসলে এখানে ভালো করার কোনো সুযোগ নাই। আচ্ছা, এখন বলেন নিউমেরিক্যাল নিয়ে আপনাদের কারো কোনো প্রশ্ন আছে কিনা, নিউমেরিক্যাল অ্যানালাইসিস নিয়ে আপনাদের কারো কোনো প্রশ্ন আছে কিনা একটু বলেন, আমরা একটু শুনবো। কি রিপিট করব ভাই, আমি যদি সাজেশন ফলো করি তাহলে ফার্স্ট ক্লাস পাওয়া সম্ভব ডেফিনেটলি। এখন আপনি যদি চিন্তা করেন সাজেশনে আমি এই প্রশ্নটা দিয়েছি, আপনি এই প্রশ্নটাই পড়বেন, তাহলে সমস্যা। আপনাকে নিয়মে ফোকাস করতে হবে, আই রিপিট, আপনাকে নিয়মে ফোকাস করতে হবে, যাতে যে নিয়মে প্রশ্ন পরীক্ষাতে আসুক না কেন আপনি যাতে সেটাকে আনসার করতে পারেন। নিউমেরিক্যাল অ্যানালাইসিস নিয়ে আপনাদের আর কারো কোনো প্রশ্ন আছে কিনা একটু বলবেন কাইন্ডলি, তারপর হচ্ছে আমরা লিনিয়ার প্রোগ্রামিং আলোচনা করব। অলরেডি 40 মিনিট হয়ে গেছে, খুব বেশি সময় এখানে নেওয়া যাবে না। এফ অফ এক্স বহুপদী করতে বললে নিউটনের ব্যাকওয়ার্ডের নিয়মে করব নাকি ফরওয়ার্ড? আচ্ছা, খুব সুন্দর একটা প্রশ্ন করেছেন। যদি বহুপদী যদি আপনাকে বলে, তাহলে যদি কোনো বিন্দু স্পেসিফিক ভাবে উল্লেখ করে দেয়, তাহলে সেই বিন্দুর উপর ডিপেন্ড করবে যে আপনি ব্যাকওয়ার্ড ইউজ করবেন নাকি ফরওয়ার্ড ইউজ করবেন। বাট যদি কোনো স্পেসিফিক পয়েন্ট মেনশন করে না দেয়, সেক্ষেত্রে আপনি আপনার ইচ্ছা মতো ব্যাকওয়ার্ড ফরওয়ার্ড দুইটা দ্বারাই করতে পারবেন, বাট ফরওয়ার্ড দ্বারা করবেন, এটা বেস্ট অপশন, কারণ আমরা সবসময় সোজা পথে থাকবো, সোজাভাবে চিন্তা করবো, এটি আমাদের জন্য সুন্দর এবং মঙ্গলকর, ঠিক আছে। আচ্ছা, আমরা কি লিনিয়ারে চলে যাব? নিউমেরিক্যাল নিয়ে আপনাদের কারো কি কোনো প্রশ্ন আছে কিনা বলেন, প্রশ্নই যদি না করেন তাহলে উত্তর কোথা থেকে পাবেন বলেন।
আপনাদেরকে তো ভাই কথা বলতে হবে, কথা না বললে সমস্যা না। নিউমেরিক্যাল, আচ্ছা টাইমটা, হ্যাঁ খুব সুন্দর একটা প্রশ্ন করেছেন শাহিনুর আপু। আচ্ছা আমরা এই প্রশ্নের উত্তরটা আসলে আমার সবার প্রথমেই দেয়া উচিত ছিল, বাট আমার আসলে এই প্রশ্নটা মাথায় ছিল না। দেখেন আমি একটু বলি আপনাদেরকে, একটু মন দিয়ে আমার কথাগুলো শুনবেন। শুধু নিউমেরিক্যাল না, নিউমেরিক্যাল এবং লিনিয়ার প্রোগ্রামিং এই দুইটা সাবজেক্টের সব থেকে বড় যে প্রবলেম, মানে সমস্যাটা কি, আপনি যদি সমস্যাটা আইডেন্টিফাই করতে পারেন তাহলে সেটা সমাধান বের করাটাও কিন্তু খুবই সহজ। তো প্রথম প্রবলেম হচ্ছে টাইম ম্যানেজমেন্ট। টাইম ম্যানেজমেন্ট মানে সময়কে সঠিকভাবে ব্যবহার করাটা হচ্ছে এই দুইটা সাবজেক্টের সব থেকে বড় সমস্যা, সব থেকে বড় সমস্যা। দেখেন ভাই, আমাদের এই দুইটা সাবজেক্টে যারা খারাপ করে তার ম্যাক্সিমাম কারণই হচ্ছে ফুল মার্কস আনসার করতে পারে না। এর জন্য আপনাকে যে কাজটা করতে হবে, প্রথমত যদি আমরা নিউমেরিক্যালের কথা বলি, তাহলে নিউমেরিক্যালের যে প্রবলেমগুলোতে বেশি সময় লাগে, ফর এক্সাম্পল যে প্রবলেমগুলো মানে নিউমেরিক্যালের যে প্রবলেমগুলোতে বেশি সময় লাগে সেগুলোর মধ্যে বেশ কিছু কোয়েশন আমরা জানি। যেমন মনে করেন রানজি রানজি কোট্টা মেথড, তারপরে হচ্ছে ফ্যাক্টরাইজেশন মেথড, তারপর হচ্ছে গাউস সেইডাল মেথড, এইগুলোতে বেশি সময় লাগে। তো আপনি চেষ্টা করবেন এই প্রতিটা প্রশ্ন যাতে আপনারা 15 থেকে 20 মিনিটের সমাধান করে ফেলতে পারেন, এর থেকে বেশি সময় যেন না লাগে। মনে করেন আপনি একটা ফ্যাক্টরাইজেশন মেথড সমাধান করতে গেলেন, আপনি একটা প্রশ্নের মধ্যে 1.5 ঘন্টা সময় ইউজ করে ফেললেন, সেক্ষেত্রে আপনার কিন্তু আরো 2-3টা প্রশ্নের সময় এখানে নষ্ট হয়ে গেল, যার কারণে দেখা যায় আপনি চাইলেও এখান থেকে ভালো কোনো আউটপুট নিয়ে আসা আমাদের পক্ষে সম্ভব হয় না। তো এখানে আমি আপনাদেরকে বলবো বাসায় প্রচুর পরিমাণে প্র্যাকটিস করতে হবে যাতে এই টাইমটাকে আমাদের চিন্তা ভাবনার ভেতরে নিয়ে আসা পসিবল হয়। আচ্ছা, পিডিএফটা দেয়া যাবে, আমাদের ওয়েবসাইটে দেয়া আছে। ম্যাথের উত্তর না মিললে কি মার্কস পাবো না? এইটার ক্ষেত্রে ভাই মানে নিউমেরিক্যাল লিনিয়ারের ক্ষেত্রে না মিললে আপনার আনসারের মানে মার্কস পাওয়ার পসিবিলিটি খুবই 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 কম। আনসার মিলতে হবে, আমি প্রথম থেকে বলতে চাচ্ছি। রাঞ্জি কোটার এইচ এর মান দিয়ে না দিলে কত ধরবো, ওইটাও ডিপেন্ড করবে। এইচ এর মান না দিলে এখানে একটা ব্যবধি মানে একটা ইন্টারভাল দেওয়া থাকবে বা একটা কিছু তো এখানে থাকবে। যেমন আপনাকে বলতে পারে যে মনে করেন 0.2 বিন্দুতে, সেক্ষেত্রে আপনি 0.1 কে এইচ ধরবেন, 2 বার পুনরাবৃত্তি করবেন, হয়ে যাবে। 0.3 থাকলে 3 বার করবেন 0.1 ধরে, মানে ওই টোটাল বিষয়টা হচ্ছে আপনার কোয়েশ্চেনের উপর ডিপেন্ড করবে যে এখানে কোনো ব্যবধি, কোনো মানে কোনো ইন্টারভাল বা এইরকম কোনো কিছু দেয়া আছে কিনা। যদি থাকে তাহলে অবভিয়াসলি সেইটার উপর ডিপেন্ড করে আপনাকে সমাধান করতে হবে। উত্তর না মিললে তো মার্কস পাবেন না ভাই। আমাদের ইউটিউব চ্যানেলে এই ক্লাস আমি আপলোড করে দিব, ঠিক আছে? সেম ম্যাথ ভিন্ন ভিন্ন মান আসে ইটারেশন করতে গেলে, কেন ভিন্ন ভিন্ন মান আসবে? ওইটা হচ্ছে ক্যালকুলেটরের সমস্যার জন্য অনেক সময় হয়, রিসেট দিয়ে আবার করবেন হয়ে যাবে, রিসেট দিয়ে আবার করবেন হয়ে যাবে। ফার্স্ট চ্যাপ্টারে যে দুইটা বিন্দু দিয়ে এফ অফ এক্স এর মান পজিটিভ এর নেগেটিভ বের করা হয়, সেটার টেকনিকটা যদি বলতেন। ওইটার এখন বলে আমি সময় নষ্ট করছি না, আপনারা আমাদের ইউটিউব চ্যানেলে চলে যাবেন, ওইখানে অনেকগুলো ক্লাসের মতো ওইটা লাইভ একেবারে দেখানো আছে যে কিভাবে আপনি ক্যালকুলেটর ব্যবহার করে আপনি ভ্যালুগুলোকে ফাইন্ড আউট করবে। একেবারে ক্যালকুলেটর সামনে নিয়ে আমি আপনাদেরকে ওই জিনিসগুলো দেখিয়েছি। তো ওইটা দেখলে আপনারা ভালো বুঝতে পারবেন, কারণ এখানে তো আমাদের ক্যালকুলেটর নাই, যার কারণে আমি বোঝাতে পারবো না আপনাদেরকে ভালোভাবে। বাট আপনার ক্যালকুলেটরের যে ব্যবহারটা আছে সেইটা ভালো করে দেখবেন, তাহলে আশা করি হয়ে যাবে। আচ্ছা, লিনিয়ার প্রোগ্রামিং নিয়ে কি আজকে আলোচনা করব নাকি অন্য দিন, একটু বলেন তো। অলমোস্ট 47 মিনিট হয়ে গেছে, একটু বলেন লিনিয়ার প্রোগ্রামিং নিয়ে কি আমরা আজকে আলোচনা করব নাকি অন্য দিন, কালকে বা পরশু? একটু সবাই মতামত দেন, তারপর আপনাদের মতামতের উপর ভিত্তি করে আমরা সিদ্ধান্ত নিয়ে নিব। আর নিউমেরিক্যাল নিয়ে আপনাদের আর কারো কোনো প্রশ্ন থাকলে প্রশ্ন করেন, সমস্যা নাই। আপনাদের আর কারো কি কোনো প্রশ্ন নাই? সবাই একটু রেসপন্স করেন, লিনিয়ার প্রোগ্রামিং নিয়ে কি আমরা আজকে আলোচনা করব নাকি নেক্সট ক্লাসে? সবাই একটু রেসপন্স করেন। আমাদের লাইভে অলরেডি 100 জনের অধিক শিক্ষার্থী যুক্ত আছেন, কিন্তু হাতে গোনা 116 জন লাইভে যুক্ত আছেন, কিন্তু হাতে গোনা 2-1 জন ছাড়া কেউ কমেন্টই করতেছেন না। কি একটা অবস্থা!
আচ্ছা, আমি আজকেই করে দিচ্ছি, ঠিক আছে। আচ্ছা, আমরা একটু লিনিয়ার প্রোগ্রামিং এ যাওয়ার আগে আমি কয়েকটা কথা একটু আপনাদেরকে বলি। লিনিয়ার প্রোগ্রামিং এর যে চ্যাপ্টারগুলোতে আমাকে ফোকাস দিতে হবে, একটু আমরা দেখব কনভেক্স সেট। যে চ্যাপ্টারগুলোতে আমাদের জন্য যে চ্যাপ্টারগুলো প্লাস পয়েন্ট, গ্রাফ, বা আপনি বলতে পারেন গ্রাফিক্যাল মেথড বলতে পারেন, আমি গ্রাফ লিখলাম সংক্ষেপে। তারপর হচ্ছে আমাদের কি আছে, ফিজিবিলিটি এন্ড অপটিমালিটি। ফিজিবিলিটি এবং অপটিমালিটি, আমি এটাকে শর্ট ফর্মে লিখে দিচ্ছি, ফিজিবিলিটি এন্ড অপটিমালিটি ঠিক আছে। তারপর হচ্ছে আপনার ট্রান্সপোর্টেশন প্রবলেম, তারপর হচ্ছে অ্যাসাইনমেন্ট প্রবলেম, এবং অ্যাসাইনমেন্ট প্রবলেম, এই চ্যাপ্টারগুলোতে আমাদেরকে বেশি করে ফোকাস দিতে হবে। এবং আরেকটা হচ্ছে স্ট্যান্ডার্ড ফর্ম, এবং আরেকটা হচ্ছে ফরমেশন অফ এলপিপি। এখন এইগুলোতে কেন আমাদের বেশি ফোকাস দেওয়া প্রয়োজন, আমরা এই জিনিসটাকে একটু এখান থেকে জানবো। প্রথম বিষয় হচ্ছে কনভেক্স সেট থেকে আপনি 24 মার্কস থেকে 30 মার্কস কমন পাবেন, গ্রাফ থেকে আপনি 14 থেকে 20 মার্কস কমন পাবেন, ফিজিবিলিটি এন্ড অপটিমালিটি থেকে আপনি 10 মার্কস 100% কমন পাবেন, ট্রান্সপোর্টেশন প্রবলেম থেকে আপনি 10 থেকে 14 মার্কস পাবেন, অ্যাসাইনমেন্ট প্রবলেম থেকে আপনি 10 মার্কস পাবেন, তবে এটা নাও পেতে পারেন, এইটা আসলে অপশনাল। স্ট্যান্ডার্ড ফর্ম থেকে আপনি 4 মার্কস পাবেন, বাট স্ট্যান্ডার্ড ফর্ম যদি আপনি না পারেন তাহলে এই টাইপের কোনো সমস্যাই আপনি পারবেন না, এর পরবর্তী যত চ্যাপ্টার আছে কোনোগুলাই পারবেন না। আর ফরমেশন অফ লিনিয়ার প্রোগ্রামিং থেকে আপনারা 4 মার্কস পাবেন। তাহলে আমরা যদি এখানে মার্কসগুলোকে একটু কাউন্ট করি, তাহলে 8, 10, 18, 10 হচ্ছে 28, আমি মিনিমাম মানটাকে ধরি, 28, 38, 48, 52, 53, 54, 55, 56, অলমোস্ট 70 প্লাস মার্কস আপনারা এখান থেকে পাবেন। এই চ্যাপ্টারগুলো থেকে আপনারা 70 প্লাস মার্কস পাবেন, এই চ্যাপ্টারগুলো থেকে আপনারা 70 প্লাস মার্কস পাবেন। ইউটিউব চ্যানেলের লিংক দিতে হবে কেন ভাই, ইউটিউবে গিয়ে পাইমেথ ক্লাব লিখলে আপনি পেয়ে যাবেন। এখন দেখেন এই যে চ্যাপ্টারগুলো আছে, কনভেক্স সেট থেকে সব থেকে বেশি প্রশ্ন পরীক্ষাতে আসে, সো কনভেক্স সেটের মধ্যে সব থেকে বেশি ফোকাস দিতে হবে। আর এই লিনিয়ার প্রোগ্রামিং এর খারাপ রেজাল্ট করার অন্যতম কারণ হচ্ছে টাইম ম্যানেজমেন্ট। এই কনভেক্স সেটের প্রশ্নগুলো খুবই ছোট ছোট, গ্রাফের প্রশ্নগুলো ছোট ছোট, ফরমেশন, ফিজিবিলিটি এন্ড অপটিমালিটি এই চ্যাপ্টারের প্রশ্ন বড় বাট সহজ, খুবই সহজ। তারপর হচ্ছে ট্রান্সপোর্টেশন প্রবলেম, খুবই ছোট্ট একটা প্রশ্ন, একটু ঠান্ডা মাথায় করে সহজে করা যায়, বাট এইটার প্রশ্নগুলো বড় বড়। স্ট্যান্ডার্ড ফর্ম তার একেবারেই ছোট, ফরমেশন অফ লিনিয়ার প্রোগ্রামিং হচ্ছে ছোট। তার মানে এখানে আমরা বাদ দিয়েছি সিমপ্লেক্স মেথড, ডুয়েল সিমপ্লেক্স মেথড, তারপর হচ্ছে ফেজ 2 মেথড, তারপর আছে আমাদের ডুয়েলিটি, তারপর কি জানি আছে, ডুয়েল সিমপ্লেক্স মেথড, সেন্সিবিলিটি অ্যানালাইসিস। সো আরো অনেক চ্যাপ্টার আছে, বাট ওই সবগুলো চ্যাপ্টারের মধ্যে ওই সিমপ্লেক্স মেথডটা আছে। আমি কিন্তু এখানে সিমপ্লেক্স মেথডের কিছুই দেই নাই। আপনি যদি সিমপ্লেক্স মেথডটাকে বাদ দিয়ে পড়েন, তারপরে আপনি 70 মার্কস আনসার করতে পারবেন, বিলিভ মি, 70 মার্কস আনসার করতে পারবেন। বাট যদি আপনি এইগুলা থেকে কোনো একটা চ্যাপ্টারকে বাদ দিয়ে দেন, কেউ যদি কনভেক্স সেট বাদ দিয়ে দেন, তাহলে তার কপালে দুঃখ আছে ভাই। কনভেক্স সেট থেকে শুরু করে এইগুলো চ্যাপ্টারে আপনি কেউ কোনো কিছু বাদ দিতে পারবেন না। এতটুকু পর্যন্ত আপনারা ক্লিয়ার কিনা একটু বলেন, তারপর আমরা একটু সাজেশন নিয়ে শর্টকাট আলোচনা করব, তারপর শেষ করে দিব। একটু বলেন এই জিনিসটা আমরা ক্লিয়ারলি বুঝতে পেরেছি কিনা, সবাই একটু রেসপন্স করেন। চ্যাপ্টার 3 এর শর্তসমূহ নির্ণয় করতে লেস দেন বা গ্রেটার দেন গুলিয়ে ফেলি, সংক্ষেপে বলেন। দেখেন, যদি আপনাকে বলে যে সর্বোচ্চ পরিমাণ লাভ করার জন্য যদি বলে, তার মানে কি ম্যাক্সিমাম লাভ করতে হবে, সেক্ষেত্রে আপনাকে ম্যাক্সিমাম হবে।
আর কন্ডিশনগুলোর ক্ষেত্রে বলছেন, যেমন যদি আপনাকে বলে যে আপনি 200 টাকা বিনিয়োগ করবেন, ফর এক্সাম্পল আমরা একটু নিচে আসি, মনে করেন আপনি মনে করেন আপনি একটা বাজারে গেলেন, বাজারে গিয়ে হচ্ছে আপনি বিভিন্ন বাজার করবেন, বাট আপনার কাছে আছে কত টাকা, আপনার কাছে আপনি বাজারে নিয়ে গেলেন 2000 টাকা, ঠিক আছে। সো আপনি 2000 টাকা বাজারে নিয়ে গিয়ে আপনাকে বলছে যে আপনাকে মনে করেন মাছ নিতে হবে, মাংস নিতে হবে, সবজি নিতে হবে। সো আমরা ধরে নিলাম মাছ, আমি একটু শর্টকাটে বুঝিয়ে দিচ্ছি, মাছ এক্স, মাংসকে আমরা ধরে নিলাম ওয়াই, আর সবজিকে আমরা ধরে নিলাম মনে করেন জেড। এখন আপনি কত কেজি মাংস নেবেন ওইটা কিন্তু আপনার আপনি যে টুকন নিয়েছেন, টুকা আমরা যেটাকে কি বলি বাজারের লিস্ট, এই লিস্টটা যে আপনি নেবেন লিস্টের মধ্যে কিন্তু লেখা থাকবে। এখন মনে করেন আপনাকে 2 কেজি মাছ নিতে বলেছে, সো মাছকে যেহেতু আমরা এক্স ধরেছি, সো এটা হলো 2x। মাংস মনে করেন একটা, সো 1y, তার মানে ওয়াই। আর সবজি মনে করেন আপনাকে বলে হলো যে 5 জাতের সবজি, সো আমরা এটাকে এভাবে না ধরে আমরা সহজে ধরে নিলাম এটা হচ্ছে 5z। এখন দেখেন, এখন আপনার কাছে আছে কত টাকা, আপনার কাছে আছে হচ্ছে 2000 টাকা। এখন আপনি কি 2000 টাকার বেশি খরচ করতে পারবেন? উত্তর হচ্ছে না। তার মানে এখানে চিহ্নটা হবে লেস দেন ইকুয়াল। লেস দেন মানে হচ্ছে আপনি 2000 টাকা থেকে কম খরচ করতে পারবেন, মানে আপনার কাছে 2000 টাকা আছে, আপনি 1900 টাকার বাজার করলেন, 1800 টাকার বাজার করলেন, 1950 টাকার বাজার করেন, বাট কোনো অবস্থাতে কিন্তু আপনি আপনি চাইলে 2000 টাকারও বাজার করতে পারবেন। 10,000 টাকা বাজার করে আপনি হেঁটে হেঁটে বাজার নিয়ে বাসায় চলে আসলেন, এটা কিন্তু পসিবল, কারণ আপনার কাছে 2000 টাকা আছে, আপনি 2000 টাকার বাজার করলেন। এখন আপনার কাছে যদি 2000 টাকা থাকে, আপনি কি কোনো অবস্থায় 2000 টাকা থেকে বেশি বাজার করতে পারবেন? উত্তর হচ্ছে না। এই জন্য হচ্ছে লেস দেন ওর ইকুয়াল। লেস দেন বলতে বোঝানো হয় 2000 টাকার কম আপনার বাজার হবে, ইকুয়াল দ্বারা বোঝানো হয় 2000 টাকার বাজার হতে পারে। দুইটার মধ্যে একটা, লেস দেন অর ইকুয়াল, ঠিক আছে, দুইটা একসাথে না, কিন্তু এটা হয়তো বা লেস দেন হবে, নয়তো বা ইকুয়াল হবে। আবার আপনাকে যদি বলে যে আপনি বাজারে এইগুলা গেলেন, আপনি সর্বনিম্ন আপনি 2000 টাকা খরচ করবেন, সর্বনিম্ন, তার মানে 2000 অথবা 2000 থেকে বেশি, তখন এইটা হয়ে যাবে গ্রেটার দেন ইকুয়াল। সর্বনিম্ন 2000 মানে ইকুয়াল, আর সর্বনিম্ন তার চেয়ে বেশি থাকবে 2000, 3000, 4000, 5000, 6000, তখন এটা যে গ্রেটার দেন সিম্বলটা থাকবে। আশা করি ক্লিয়ার। অ্যাসাইনমেন্ট ট্রান্সফরমেশন 2 অধ্যায় আর ফেজ কমপ্লেক্স মেথড না করে তাহলে সমস্যা, ডেফিনেটলি সমস্যা। ট্রান্সপোর্টেশন প্রবলেম বাদ দেওয়া যাবে না, ট্রান্সপোর্টেশন প্রবলেম করতেই হবে, কারণ আপনি ফেজ 2 বাদ দিতে পারেন, হ্যাঁ, তবে এখানে বলে রাখি, যদি আপনি ট্রান্সপোর্টেশন বাদ দিয়ে সিমপ্লেক্স মেথড 1, সিমপ্লেক্স মেথড 2, ডুয়াল সিমপ্লেক্স মেথড ওইগুলো যদি পড়তে পারেন, ভেরি গুড, সমস্যা নাই। বাট আপনি যদি ওইগুলোও না পড়েন, আবার ট্রান্সপোর্টেশন প্রবলেমটাকে বাদ দিয়ে দেন, তাহলেই হচ্ছে সমস্যা। ব্রিফ কোয়েশ্চন আপনি 5-7 বছর পড়ে নেবেন, হয়ে যাবে, সমস্যা নেই। আচ্ছা, আর কি কোনো প্রশ্ন আছে? আচ্ছা, আমরা এখন একটু সাজেশন নিয়ে আলোচনা করি। আচ্ছা, এটা দেখা যাচ্ছে না, একটু রেসপন্স করেন তো, এটা দেখা যাচ্ছে না? আচ্ছা, ভূগোল অ্যাপ্রক্সিমেশন প্রবলেম করতে হবে 100%। ট্রান্সপোর্টেশন প্রবলেমের প্রশ্ন আসলে এইগুলা মানে ভূগোল অ্যাপ্রক্সিমেশন থেকে সাধারণত এসে থাকে, তো ওইটাকে বাদ দিয়ে ট্রান্সপোর্টেশন প্রবলেমকে চিন্তা করার কোনো সুযোগ নাই, ওইটা আপনাকে পড়তেই হবে, ওইটা আপনাকে মাস্ট বি পড়তেই হবে। ওকে, এখন আমরা একটু সাজেশন নিয়ে আলোচনা করি, আপনারা একটু মন দিয়ে কথাগুলো শুনবেন। দেখেন, আমি কনভেক্স সেটের অনেকগুলো প্রশ্ন দিয়েছি, অনেকগুলো প্রশ্ন দেওয়ার কারণ হচ্ছে কনভেক্স সেট থেকে আপনারা কিন্তু 24 থেকে 30 মার্কস পাবেন। সো কনভেক্স সেটের কোনো প্রশ্ন কোনো অবস্থাতেই কোনো পরিস্থিতিতেই বাদ দেওয়া যাবে না। দেখেন, r⁴n অতি সমতল একটি উত্তল সেট, সসীম সংখ্যক উত্তল সেটের এখানে যেগুলো দাগ দেয়া আছে, এই যে 7 নম্বরটা নাই, ওইটা 2022 সালে চলে এসেছিল, ওইটা এখানে আমি রাখলাম না। তারপর হচ্ছে 6 নম্বর, খুবই গুরুত্বপূর্ণ। আচ্ছা, 6 নম্বর প্রশ্নটা দেখেন, এখানে যদি আমি এগুলোকে যদি আমি আরেকটু শর্ট করে দেই, তাহলে এইটা বেশি গুরুত্বপূর্ণ, এইটা বেশি গুরুত্বপূর্ণ, এইটা তো ভাই 100% আসবে পরীক্ষাতে, 100% আসবে পরীক্ষাতে। তাহলে দেখেন, এই যে 3টা প্রশ্ন দিলাম মোস্ট ইম্পর্টেন্ট, ঠিক আছে। তারপর আমরা একটু নিচে আসি, এখানে আরো কিছু প্রশ্ন আছে, দেখেন এখানে কিছু গাণিতিক সমস্যা আছে, তার মধ্যে এখানে যেগুলো দাগিয়ে দেওয়া হয়েছে এগুলো বেশি ইম্পর্টেন্ট, তার মধ্যে এটা খুবই গুরুত্বপূর্ণ। আর ফিজিবিলিটি এবং অপটিমালিটির মাত্র 2টা প্রবলেম আমি আপনাদেরকে এখানে দিয়েছি, আশা করি 2টা প্রবলেম থেকে আপনারা 10 মার্কস পেয়ে যাবেন।
এই দুইটা প্রবলেম থেকে আপনারা 10 মার্কস পেয়ে যাবেন। খুবই গুরুত্বপূর্ণ এই প্রবলেমগুলো, ফিজিবিলিটি অ্যান্ড অপটিমালিটি। ঠিক আছে, বাংলাটা আমি ভুলে গেছি এই মুহূর্তে, বাট খুবই গুরুত্বপূর্ণ। তবে এই প্রশ্নটা বেশি গুরুত্বপূর্ণ, এটা দেখেন 21 সালে এসেছিল, সো এটা আপনাকে অবশ্যই করতে হবে। তারপর দেখেন তারপর হচ্ছে আপনার ফরমেশন অফ লিনিয়ার প্রোগ্রামিং এর নিয়মগুলো একটু দেখতে হবে। এখানে আমি কয়েকটা প্রশ্ন গুরুত্বপূর্ণ দাগিয়ে দিয়েছি, যেমন এই যে 13 নম্বর প্রশ্নটা খুবই গুরুত্বপূর্ণ। তারপর হচ্ছে এখানে আসছে দেখতে পাচ্ছি 15 নং প্রশ্ন, এই যে দেখেন সাইডে ক্লাস নাম্বার লিখে আছে, আপনারা ক্লাস নাম্বার যারা কোর্সে আছেন তারা ক্লাস নাম্বার দেখে মিলাতে পারেন। আচ্ছা, গ্রাফিক্যাল মেথড থেকে পরীক্ষাতে দুইটা প্রশ্ন আসবে। গ্রাফিক্যাল মেথড থেকে পরীক্ষাতে দুইটা প্রশ্ন আসবে, প্রতিটা প্রশ্ন কিন্তু আপনাদের জন্য গুরুত্বপূর্ণ, নিয়মগুলো আপনাকে ভালো করে দেখে নিতে হবে। আচ্ছা, তারপর আমরা একটু সামনের দিকে আগাই। এখানে গ্রাফিক্যাল মেথডের আরো কিছু প্রশ্ন আছে, আপনারা চাইলে একটু দেখে নিতে পারেন। আচ্ছা, এখানে একটু বলে রাখি, এই যে সিমপ্লেক্স অ্যালগরিদম, এইটা এবার পরীক্ষাতে আসার সম্ভাবনা অলমোস্ট 100%। আচ্ছা, এটাকে আমি 99% দেই। এইটা পরীক্ষাতে আসলে এখানে মার্কস হবে 10। এইটা পরীক্ষাতে আসলে মার্কস হবে 10 মার্কস। ঠিক আছে, মার্কস হবে 10 মার্কস। তারপরে এই যে আরেকটা প্রশ্ন আছে যে কৃত্রিম চলক কি, যদি ওগুলো খুবই ছোট ছোট প্রশ্ন, তারপরে একটু পড়ে নেবেন কৃত্রিম চলক কি, কৃত্রিম চলকের ভূমিকা কি, এই যে দেখেন পার্থক্য কি, এগুলো একটু দেখে নেবেন। তারপরে এখানে সিমপ্লেক্স মেথডের কিছু গাণিতিক সমস্যা দেয়া আছে, আমাদের ওয়েবসাইটে পিডিএফ আছে, আপনারা পিডিএফ ডাউনলোড করে দেখে নেবেন। তারপরে দেখেন টু ফেজ মেথড থেকে একটা প্রশ্ন আসার পসিবিলিটি খুবই বেশি। এগুলো বিশাল বড় প্রশ্ন, তো চেষ্টা করবেন এটাকে স্কিপ করে অন্য প্রশ্নগুলোকে একটু ফোকাস দেওয়ার জন্য। আচ্ছা, এখানে কিছু ডুয়ালিটি আছে, ডুয়াল প্রবলেম আছে, এগুলো একটু দেখে নেবেন। কিছু থিওরাম আছে, এই যে দেখেন এই যে দুইটা থিওরাম আছে, একটা তো 100%, দুইটাই আসতে পারে। এই যে মৌলিক উপপাদ্য, এই মৌলিক উপপাদ্যকে ফান্ডামেন্টাল থিওরাম বলা হয়। ফান্ডামেন্টাল থিওরাম, মৌলিক উপপাদ্য বা মুখ্য উপপাদ্য, বা এটাকে আবার বলা হয় ফান্ডামেন্টাল থিওরাম। মোস্ট ইম্পর্টেন্ট, স্কিপ করার টোটালি কোনো সুযোগ নাই। তারপর আছে কমতি পরিপূরক উপপাদ্য, অর্থাৎ কমপ্লিমেন্টারি স্ল্যাকনেস থিওরাম। এই দুইটা থেকে আপনারা তো 100% একটা পাবেন, একটা 100%, ভাগ্য ভালো থাকলে আপনার দুইটাই পরীক্ষাতে আসতে পারে, এবং এই দুইটাই এবার পরীক্ষাতে আসার সম্ভাবনা খুবই 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 বেশি। ঠিক আছে, সো বুঝতে পারতেছেন এগুলাকে বাদ দেওয়ার কোনো সুযোগ নাই। আচ্ছা, তারপরে এখানে আমাদের কিছু প্রশ্ন আমরা দেখতে পাচ্ছি, এটা হচ্ছে সেন্সিবিলিটি অ্যানালাইসিস এর প্রশ্ন। এই যে দেখেন এই টাইপের একটা প্রশ্ন সাধারণত প্রতি বছরই কিন্তু এসে থাকে, সো চেষ্টা করবেন এই টাইপের যে প্রবলেমগুলো আছে সেগুলোকে একটু সমাধান করার জন্য চেষ্টা করবেন। ঠিক আছে, ওকে। তারপরে আমরা যদি একটু নিচে আসি, এখানে দেখেন অ্যাসাইনমেন্ট প্রবলেমের কিছু প্রশ্ন দেওয়া আছে, এগুলো একটু দেখে নেবেন। আচ্ছা, এখানে কিছু থিওরাম আছে, এই যে দেখেন আমরা একটু আসি, এগুলো একটু দেখে নেবেন। এই যে দেখেন এখানে দুইটা থিওরাম আছে, একটা হচ্ছে আমরা একটু থিওরাম গুলাতে আসি। এই যে দেখেন এখানে দুইটা থিওরাম আছে, একটা তবে 100% আসবে আপনার। দেখেন নর্থ ওয়েস্ট কর্নার মেথড পদ্ধতিতে ইনিশিয়াল বেসিক ফিজিবল সলিউশন বের করার যে পদ্ধতি, খুবই গুরুত্বপূর্ণ এবং খুবই সহজ একটা প্রশ্ন। এবং আরেকটা হচ্ছে যে পরিবহন সমস্যার প্রাথমিক সম্ভাব্য সমাধান নির্ণয়ের যে পদ্ধতি সমূহ, তার মধ্যে সবথেকে উত্তম পদ্ধতি কোনটা, সবথেকে উত্তম যে পদ্ধতি সেইটার নাম হচ্ছে VAM মেথড, ভূগোল অ্যাপ্রক্সিমেশন মেথড। সো পরীক্ষাতে যদি আসে যে ভূগোলের আসন্ন মান নির্ণয় করার, মানে ভূগোল আসন্ন মান পদ্ধতিতে একটা পরিবহন সমস্যার সমাধান করার যে ধাপসমূহ সেগুলো লেখার জন্য, তাহলে যে বিষয় হবে এইভাবে আসলেও সেম আনসার হবে। অর্থাৎ যদি বলে কোন পদ্ধতিটি অধিক গ্রহণযোগ্য, তাহলে আনসার হচ্ছে ভূগোল অ্যাপ্রক্সিমেশন মেথড, এবং ওইটার সাহায্যে আপনি চেষ্টা করবেন প্রবলেমগুলোকে সমাধান করার জন্য। সো এই ছিল আমাদের লিনিয়ার প্রোগ্রামিং এর আনুষঙ্গিক সব বিষয়। এখন আপনারা প্রশ্নগুলো করতে পারেন। সিমপ্লেক্স মেথডের অঙ্কগুলো সমাধান করতে 25-30 মিনিট সময় লাগে। 25-30 মিনিট লাগলে তো সমস্যা,
25-30 মিনিট লাগলে সমস্যা, আপনাকে অবশ্যই 15 মিনিট, হাইয়েস্ট 20 মিনিটের মধ্যে এটাকে সমাধান করতে হবে। তার থেকে বেশি সময় নেওয়া যাবে না, কোনো অবস্থাতেই নেওয়া যাবে না। হ্যাঁ, ভালো আছি। সিমপ্লেক্স মেথড 1 চিনার উপায় কি, যদি কোয়েশ্চেন বলে না দে। দেখেন, খুবই সুন্দর একটা প্রশ্ন করেছেন আপু আপনি। আমি এখানে কিছু একটা লিখি, আপনারা একটু খেয়াল করবেন। মনে করেন আপনার প্রশ্নটা হচ্ছে এরকম যে ম্যাক্সিমাইজ জেড সমান মনে করেন 2x1 প্লাস 5x2 প্লাস 6x3। আর এখানে যে আমাদের কনস্ট্যান্ট গুলা দেয়া আছে সেই কনস্ট্যান্ট গুলা মনে করেন এরকম যে 2x1 প্লাস 5x2 প্লাস 9x3 লেস দেন ইকুয়াল টু, আর একটা মনে করেন x1 প্লাস 9x2 প্লাস x3 ইজ লেস দেন ইকুয়াল 3, আর একটা মনে করেন 2x3 প্লাস 5x3 মাইনাস 1 2 3 লেস দেন ইকুয়াল 5। আর এখানে মনে করেন বলা হলো যে x1 x2 x3 ইজ গ্রেটার দেন ইকুয়াল 0। সো এই যে প্রবলেমটা আছে এখানে দেখেন সবগুলা কন্ডিশন লেস দেন ইকুয়ালে দেয়া আছে। তার মানে আপনি এখানে সিলেক্ট ভেরিয়েবল ইউজ করতে পারবেন। তার মানে আপনি এখান থেকে ইনিশিয়াল বেসিক ফিজিবল সলিউশনটাকে বের করতে পারবেন। সো আপনাকে এটা সিমপ্লেক্স মেথডের সাহায্যে সমাধান করতে হবে। এটা আপনি চাইলেও আপনি এখানে সিমপ্লেক্স মেথড 2 ইউজ করতে পারবেন না। সিমপ্লেক্স মেথড 2 আপনি তখনই ইউজ করতে পারবেন যখন একটা কন্ডিশন লেস দেনের জায়গাতে গ্রেটার দেন দেয়া থাকবে। যখন কন্ডিশনের মধ্যে কোনো একটা কন্ডিশন লেস দেনের পরিবর্তে গ্রেটার দেন থাকবে, সেই ক্ষেত্রে আপনি সিমপ্লেক্স মেথড 1 এর সাহায্যে সমাধান করতে পারবেন না, সেক্ষেত্রে আপনাকে বিগ এম মেথড ইউজ করতে হবে। আই হোপ ক্লিয়ার। চূড়ান্ত কর্মনিয়োগ সমস্যা থেকে মাস্ট একটা আসবে, মোস্ট প্রবাবলি। আসার সম্ভাবনা বেশি, বাট নিশ্চিতভাবে আসবে এইটা বলা যাবে না। আর কার কি প্রশ্ন আছে একটু বলেন, তারপর আমরা আস্তে আস্তে আমাদের লাইভটা শেষ করে দিব। আমাদের লাইভ অলমোস্ট 1 ঘন্টা হয়ে গেছে। একটু কাইন্ডলি বলবেন যে আপনাদের আর কার কি প্রশ্ন আছে। এলপিতে থিওরি কত মার্কস আসতে পারে? থিওরি থেকে তো মনে করেন 35-40 মার্কসের মতো আসতে পারে। 35-40 মার্কসের বেশি আসার কথা না, ঠিক আছে। ভাগ্য ভালো থাকলে হয়তো আর 1-2টা আসতে পারে, বাট সম্ভাবনা নাই, কারণ এখানে সবই হচ্ছে গাণিতিক সমস্যা। লিনিয়ার থিওরিতে কত মার্কস আছে? ওই যে বললাম আপনার 35 থেকে 40 মার্কস, 35 থেকে 40 মার্কসের অধিক আসার সম্ভাবনা খুবই কম। 35 থেকে 40 মার্ক আসার সম্ভাবনা খুবই বেশি। 35 থেকে 40, ওকে, বাট এর থেকে বেশি আসবে না। মেকানিক্সের ক্লাস নেবেন, মেকানিক্সের ক্লাস নিয়ে কি হবে ওইটা তো অলরেডি করেই দিলাম, ওয়েবসাইটে দেয়া আছে। ডুয়াল সিমপ্লেক্সের মেথডটা ভুলে গেছি ভাই, ওটা না দেখলে বলা যাবে না। মেকানিক্স প্রশ্ন চেঞ্জ হয়ে আসবে না, যা আছে ওইগুলোই পরীক্ষাতে আসবে, ঠিক আছে। আপনাদের আর কারো কি কোনো প্রশ্ন আছে একটু করেন, তারপর আমরা লাইভ শেষ করে দিব। অলমোস্ট 1 ঘন্টা হয়ে গেছে। খুব দ্রুত করেন, আপনাদের যে কোনো সমস্যা থাকলে দ্রুত বলেন, আমরা ক্লাস এখনই শেষ করে দেব। প্রচুর পরিমাণে বৃষ্টি এসেছে, একটা ঠান্ডা ঠান্ডা পরিবেশ। সিমপ্লেক্স মেথড 1, বিগ এম মেথড, ট্রান্সপোর্টেশন অ্যাসাইনমেন্ট, এগুলো করলে আপনি 40-45 পাবেন, এর থেকে বেশি তো পাবেন না। আপনি প্রথমগুলো পড়বেন না কোন দুঃখে? ট্রান্সপোর্টেশন প্রবলেম এগুলো পড়লে কি শুধু হবে? আপনার কনভেক্সের থেকে শুরু করে আমি যে প্রথম যেগুলো লিখে দিয়েছিলাম সেগুলো বাদ দেওয়ার কোনো সুযোগ নাই। ওগুলো বাদ দিলে পরীক্ষা সেই ধরা খাবেন, ম্যাক্সিমাম প্রশ্ন আপনি আনসার করতে পারবেন না। আপনি যে চ্যাপ্টারগুলোর নাম বলছেন ম্যাক্সিমাম হচ্ছে কঠিন চ্যাপ্টার, আপনি যদি শুধু ওইগুলোই পড়ে যান তাহলে পরীক্ষাতে গিয়ে দেখবেন একটা প্রশ্ন মিলাতে মিলাতে আপনার পরীক্ষার টাইম শেষ। সো বুঝতেই পারতেছেন আমি কি বলতে চাচ্ছি আপনাদের। আর কি কারো কোনো প্রশ্ন না থাকলে এখনই লাইভ শেষ করে দেব। এখন কোন সাবজেক্টগুলো প্র্যাকটিস করবো ওইটা আপনি নিজে থেকে একটা শিডিউল করে ফেলেন, যে এই পরীক্ষার জন্য আপনার কতদিন সময় আছে, আপনি কোন সাবজেক্টগুলো পড়লে আপনার জন্য ভালো হয়, নিজে থেকে প্ল্যানিং করাটা হচ্ছে বেটার। বাকি সাবজেক্টের লাইভ নেবেন না, আর লাইভ নিয়ে কি হবে, এই 2টা সাবজেক্ট নিয়ে আসলে আলোচনা করার ইচ্ছা ছিল তাই আলোচনা করে ফেললাম আর কি।
যাদের ভালো প্রিপারেশন নাই বিগত কয়েকটা বছর ভালো করে পড়ার চেষ্টা করেন, এছাড়া আসলে বাইরে কিছু বলার নাই। ভূগোলের ম্যাথ ইউটিউব চ্যানেলে আছে, অবশ্যই আছে। আমার ইউটিউব চ্যানেলে গেলে আপনি অপারেশন রিসার্চ অথবা নিউমেরিক লিনিয়ার প্রোগ্রামিং যে প্লে লিস্ট আছে ওইখানে পেয়ে যাবেন। মেকানিক্স 19-21 সালের প্রশ্ন পড়লে আপনি 40-50 মার্কসের মতো কমন পাবেন। এই দুইটা সাবজেক্টেরই হচ্ছে নিয়মটাকে ফোকাস করতে হবে, বাকি সবগুলো সাবজেক্ট আমি যে সাজেশন দিয়েছি সেইটা ফলো করলে আশা করি আমরা হয়ে যাবে, যদি কোনো দুর্ঘটনা না ঘটে আর কি। আর দুর্ঘটনা ঘটলে তো আর আমরা জানি না, তাই না? আর কি আপনাদের কারো কোনো প্রশ্ন আছে? যদি কোনো দুর্ঘটনা না ঘটে আর কি। আপনাদের আর কারো কোনো প্রশ্ন থাকলে বলতে পারেন, ক্লাস শেষ করে দিব। আচ্ছা, তাহলে আমি বুঝলাম যে আপনাদের আর কারো কোনো প্রশ্ন নাই। তো পরিশেষে আমি আপনাদেরকে যেটা বলবো, আপনারা এখনো যে সময় আছে, আপনাদের কাছে 12-13 দিন সময় আছে, এই সময়টাকে আপনারা এখনো প্রপারলি কাজে লাগান। আপনাদের মধ্যে অনেকেই আছেন যারা হচ্ছে টুকলি বিদ্যায় বিশ্বাসী, মানে হচ্ছে যে আমি পড়াশোনা করব না, আমি টুকলি করব, পরীক্ষার সময় ছোট ছোট টুকন নিয়ে নিয়ে পরীক্ষার হলে যাব, পরীক্ষা দিব, পাস করব, হ্যান করব, ত্যান করব। যদি বাই চান্স আপনি নকলে ধরা পড়েন, আপনার কেরিয়ার কিন্তু একেবারে টাটা গুড বাই। সো বি কেয়ারফুল। অসৎ উপায় অবলম্বন থেকে সর্বদা নিজেকে দূরে রাখুন। যে যতটুকু পারেন সেই অনুযায়ী প্রিপারেশন নেন, এবং এখনো যে সময়টা আছে সেই সময়টাকে ঠিকঠাক ভাবে কাজে লাগান। সবাইকে ধন্যবাদ, বেস্ট অফ লাক সবাইকে।